বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে সম্মানের সাথে ফেরত আনবো। এটা হলো 6 মাসের ব্যাপার। 5 মিনিট লাগবে দেশের প্রধান, বাংলাদেশের দেশের প্রধান আর পাকিস্তানের প্রধান একসাথে কথা বলবে। 5 মিনিটের ব্যাপার। তারপরে প্রসেসটা হয়ে আসতে 6 মাস লাগবে। আমি যদি দেশ গঠন করি, আমি বলছি আপনাদেরকে, এই দুটোই বাংলাদেশে হবে আমার দলের মাধ্যমে, এবং সেটা উনি করে প্রমাণ করেছিলেন। উনি মন্ত্রণালয়ও দিয়েছিলেন, আর উনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানও কেউ দেশে ফেরত এনেছিলেন। আমরা এখন যে পর্যায়ে পড়েছি, আলাল ভাই তো আমাদেরকে সূর্যমুখী ফুল বানিয়ে দিলেন, কিন্তু আমাদেরও অসুস্থতা, আমাদেরও কিছু সাহায্যের প্রয়োজন আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, মিডিয়ার কাছে, এই দেশবাসীর কাছে, এত হাসপাতাল আছে, এত সরকারি হাসপাতাল হয়, এই 54-55 বছরে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো একটা হাসপাতাল নাই। এই হাসপাতালটা হওয়া দরকার, এটা অনেক প্রয়োজনীয়। এটা যাওয়া কি খুব অন্যায়? আমাদেরকে এই দেশের অতন্দ্র প্রহরী, আমাদেরকে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বলা হয়, অথচ আমাদের মুক্তিযোদ্ধারা খুব ভালো আছে। আমি ওই লাইনে এখন কথা বলবো না, কিন্তু তা কিন্তু না। কাজেই আমি অনুরোধ করব, ম্যাডাম জিয়া যখন অপোজিশনে, একদিনকার উনি আমার সাথে ডেকে পাঠিয়েছিলেন, উনি কথা বললেন। আমি তখন ম্যাডাম জিয়াকে বললাম যে আমি বিদেশে দেখে এসেছি যে সবচেয়ে বড় মিনিস্ট্রিটা ভেটারেন্স অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকায়, আমাদের মুক্তিযোদ্ধাদের একটা মন্ত্রণালয় হওয়া উচিত। আর আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তানে পড়ে আছে, ওখানে থুতু ফেলা হয় তার মৃত্যুবার্ষিকীতে এবং জুতা মারা হয়, ওটাকে গাদ্দার দিবস বলে ওরা। তো আমরা ওই বডিটা ফেরত আনা দরকার বীরশ্রেষ্ঠের আমাদের দেশে। উনি শুনলেন, 1 মিনিট চিন্তা করে উনি বললেন যে হাসপাতাল, আমরা যদি সরকার গঠন করি, হাসপাতাল আমরা এটা করে দিব, হাসপাতাল মন্ত্রণালয়, আর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে সম্মানের সাথে ফেরত আনবো। এটা হলো 6 মাসের ব্যাপার। 5 মিনিট লাগবে দেশের প্রধান, বাংলাদেশের দেশের প্রধান আর পাকিস্তানের প্রধান একসাথে কথা বলবে। 5 মিনিটের ব্যাপার। তারপরে প্রসেসটা হয়ে আসতে 6 মাস লাগবে। আমি যদি দেশ গঠন করি, আমি বলছি আপনাদেরকে, এই দুটোই বাংলাদেশে হবে আমার দলের মাধ্যমে, এবং সেটা উনি করে প্রমাণ করেছিলেন। উনি মন্ত্রণালয়ও দিয়েছিলেন, আর উনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানও কেউ দেশে ফেরত এনেছিলেন। আমি অনেক কথা বলার ছিল, আমাকে টিভির বলতে তাড়া দিয়ে দিল যে 2টার সংবাদটা ধরতে হবে, সেই জন্য আমি শেষ করে দিচ্ছি। আমরা না অনেক ভাগ্যবান, আমরা মুক্তিযোদ্ধারা অনেক ভাগ্যবান, কারণ আমরা এই বয়সে এই জিয়া পরিবারের 3 জেনারেশনের সাথে আমরা কাজ করতে পেরেছি। আমরা জিয়া রহমানের ডাকে যুদ্ধ করেছি, তার পাশে আমরা ছিলাম যুদ্ধের সময় 71-এ। তারপরে রাজনীতিতে এসেছি এই দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটা কল্যাণময় রাষ্ট্র করবার জন্য, একটা সমৃদ্ধশীল রাষ্ট্র করবার জন্য বেগম জিয়ার সাথে। এবং এখন আবার আমরা তার ছেলে, সুযোগ্য ছেলে, আমাদের এখনকার নেতা তারেক রহমানের সাথে, ভারপ্রাপ্ত সভাপতি আমাদের, তার সাথে এখন আমরা রাজনীতি করছি। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কর্মকৌশল এবং এর সাহসী একটা বক্তব্য দেওয়া এবং একটা পলিমিক্যাল জায়গা থেকে কিন্তু লেখা হয়েছিল প্রথম প্রবন্ধটা, যেখানে আওয়ামী শাসনের ফ্যাসিবাদী বৈশিষ্ট্য, তার সন্ত্রাসবাদী একনায়তন্ত্র, ওই সময়কার আন্দোলনের কর্তব্য কৌশল কী হবে এবং সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। এবং সারা পৃথিবীতে আমরা দেখি যে বামপন্থীরা নানা সময় স্বৈর শাসনকে কীভাবে সামলেছেন তার কিন্তু একটা রাজনৈতিক উদাহরণও সেখানে দেওয়া রয়েছে নানাভাবে। এবং ফ্যাসিবাদের রাজনৈতিক দোসরদের চরিত্র, তাদের ঝুঁকি, বৈপ্লবিক স্বাতন্ত্র্য, প্রচুর করণীয় সম্পর্কে কিন্তু এই প্রবন্ধ কথা বলেছে। এবং সবচেয়ে বড় কথা, যে প্রশ্নগুলো বারবার উঠে এসেছে সেগুলোর উত্তর খুব ছোট ছোট করে, সংক্ষিপ্ত করে, গুছিয়ে কিন্তু বলার চেষ্টা হয়েছে প্রথম প্রবন্ধে, যেটি আমরা 2022 সালে প্রকাশিত হতে দেখি। তার পরবর্তীতে পরের প্রবন্ধ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্ভাব্য ভুলগুলো কি হতে পারে ওই সময়ে,
এবং দানা বেঁধে ওঠা গণসংগ্রাম তার ন্যূনতম লক্ষ্য কিভাবে হবে সেটারও কিন্তু একটা শক্তিশালী আভাস এই প্রবন্ধে পাওয়া যায়। তো দ্বিতীয় প্রবন্ধের কথা যেটি বলছি সেটি হচ্ছে যে ফ্যাসিবাদের প্রেক্ষিতে গণ আন্দোলনের জরুরি প্রসঙ্গ সেই ব্যাপারে লেখা হয়েছে এবং স্বৈরশাসন বিরোধী বামপন্থী আন্দোলনের আত্মজিজ্ঞাসার ব্যাপারটা কিন্তু ভীষণভাবে উঠে এসেছে ওইখানে, এবং সেটা দিয়ে শুরু যেটি আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে যে 16 বছরে আমাদের ফেইলিয়ার্সের জায়গাগুলি কী ছিল এবং গণ আন্দোলনের দুর্বলতা বা সবলতার জায়গাগুলিও কী ছিল সেটিও মনে করে দেওয়া হয়। তৃতীয় প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিকভাবে, যেটি বয়ান দেয় একটা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের 7 জানুয়ারি 2024-এর ডামি ইলেকশন, এবং 7 জানুয়ারি ডামি ইলেকশনে কী ছিল, নির্বাচন অবৈধতা নিয়ে সরকারের একটা দম্ভ, ডামি নির্বাচনের পরও সরকার বেহারার মতো ক্ষমতায় কিভাবে চূড়ান্তভাবে টিকে থাকবে। আমাদের আলোচনা সহযোগিতা করবেন, আমাদের এরপরে নেতৃত্ব বলবেন, আপনি একটু শব্দটা না করে আপনাদের কাজটা পরিচালনা করুন। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে একটু অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, একটু কথা বলার সুযোগ দিন, আমরা শেষ করবো কয়েক মিনিটের ভিতরে। তো আমি মনে করি যে প্রবন্ধটির কথা বলছি তৃতীয় প্রবন্ধ এই বইয়ের, যেটি আসলে ডামি ইলেকশনকে কেন্দ্র করে লেখা হয়েছিল, এবং এটা আসলে একটা ব্যবচ্ছেদ বা ডিসেকশন, এই ইলেকশনে ব্যবচ্ছেদ করা হয়েছে, এবং যেখানে উল্লেখ করা সূত্রগুলো পরিষ্কার বলেছে উঠে এসেছে যে কিভাবে সরকারের একটা পতনের ঘণ্টা বাজা ঢং ঢং করে শুরু হয়ে গিয়েছিল, সেই ব্যাপারটা বলা হয়েছে। এবং আমরা বলতে পারি যে এটি হচ্ছে একটা প্রাক আন্দোলন বা অভ্যুত্থানের একটা বিশ্লেষণ ধর্মী একটা জায়গা তৈরি করে দেয়। এর পরবর্তী প্রবন্ধতে আমরা পাই যেটি 18ই অগস্ট 2024, যেটি আমাদের লাল জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা সংক্ষিপ্ত মূল্যায়ন, এবং এখানে ছাত্র শ্রমিক জনতার শক্তি, যেটা আমরা দেখেছি পরবর্তীতে উইচ লেড দ্য ডাউনফল অফ দ্য রেজিম, সেটা আমরা দেখেছি যে মানবিক বাংলাদেশ গড়ে তোলার একটা জমিন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বের ক্ষেত্রে বিবেচনা, ইন্ডিয়ান ইস্যুস যেগুলো আমরা ডিল করছি এবং ঐক্যের প্রয়োজনীয়তা, সেগুলো সব কিছু নিয়েই কিন্তু একটা আলোচনা প্রতিফলন ঘটেছে এই প্রবন্ধে। তার পরবর্তীতে জুলাইয়ের গণ অভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক প্রবন্ধে অতীতের সংবিধান কাঠামোর পারা বা না পারা, তার ঐতিহাসিক ব্যর্থতা, তার দায়, জুলাইকে কেন্দ্র করে বিপ্লব অভ্যুত্থান বিতর্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটাকে আমরা বিপ্লব বলবো নাকি একটা গণ অভ্যুত্থান বলবো, যে প্রশ্নটা নিয়ে এখনো কিন্তু উত্তরটা নিয়ে কাড়াকাড়ি চলছে, তাই না, আমরা দেখি, এবং সবই উঠে এসেছে। সংবিধান প্রণয়ন, পুনর্লিখন বা সংস্কার, এই চাওয়াটাই একটা, এই যে চাওয়া সেটা একটা রাজনৈতিক উত্তর কি হবে সেটি দিয়ে পরিস্থিতির বাস্তবতা বাংলাদেশের নিরিখে এর সম্ভাবনার জায়গাগুলো কিন্তু দেখানো হয়েছে। এবং গণতান্ত্রিক যাত্রায় সংবিধান নিয়ে কথা বলার যে পরিসর তৈরি হয়েছে সেখানে জনগণের সম্মতির ব্যাপারেই জোর দেওয়ার প্রয়োজনীয়তাও আমরা দেখতে পাই। আমরা একদম শেষ পর্যায়ে, এবং তার পরবর্তী মানে এই বইটির শেষ 3টি প্রবন্ধ, যেটা একটা ধারাবাহিক পর্যবেক্ষণ, এবং 2024-এর নভেম্বর, 2025-এর ফেব্রুয়ারি এবং এপ্রিলে প্রকাশিত। প্রথমত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সরকারের সাময়িক সাফল্য এবং মূলত অন্তর্বর্তী সরকারের 100 দিনের একটা মূল্যায়ন দেওয়া হয়েছে শেষের প্রথম প্রবন্ধটিতে। দ্বিতীয়টিতে একইভাবে অভ্যুত্থান পরবর্তী 6 মাসের মূল্যায়ন হিসেবে দেখা যায়, তার মানে প্রথমে 100 দিন এবং পরবর্তীতে 6 মাস, ফাইনালি মানে শেষ যে প্রবন্ধ। তৃতীয়টি, সেটি এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যে একটা বৃহৎ প্রশ্ন, যে সংস্কার আগে না ইলেকশন আগে, এবং সেই অনুযায়ী আমাদের রাজনীতি কেমন হবে সেটি নিয়ে যত ধরনের দাবি উঠেছে সেটি নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং জাতীয় ঐক্যমত কমিশন, রাজনৈতিক দল, অন্যান্য অংশীজনকে নিয়ে গণতন্ত্রের পথ, তার যে যাত্রা সেটি আলটিমেটলি কোথায় দাঁড়াবে সেই প্রশ্নটি রেখে কিন্তু এই বইটি শেষ করা হয়েছে। আমি আমার আলোচনার তৃতীয় অংশটিতে চলে যাই। কেন এই বইটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি এখন সেই 3-4টি পয়েন্ট খুব সংক্ষেপে আলোচনা করে আমি শেষ করব। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে হয়েছে, কারণ এটা একটা ধারাবাহিক দলিল। আপনারা দেখবেন যে সব একটা ঘটনা ঐতিহাসিকভাবে যখন ঘটে তার কিন্তু পরপরই অনেক বয়ান শুরু হয়ে যায় সেটা।
তার একটা লিখিত দলিল, দস্তাবেজ, ডকুমেন্টেশন, হ্যাঁ, অনেক ধরনের লিটারেচার্স আমরা পাই। তো এই জুলাইকে নিয়ে অনেক ধরনের লিটারেচার আমরা পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে যে একটা ক্রনোলজিক্যাল অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, একটা ধারাবাহিক বিশ্লেষণের জায়গা থেকে আমরা যদি বলি, সেই বিশ্লেষণটি চমৎকারভাবে শুরুই করা হয়েছে 2022 সাল থেকে। তার মানে একটা প্রাক অভ্যুত্থান সময় এবং অভ্যুত্থানের সময় এবং তার পরবর্তী সময় এই ধরনের ধারাবাহিক বিশ্লেষণ কিন্তু আমি এ পর্যন্ত যত লিটারেচার দেখেছি আমাদের লাল জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, এরকম লিটারেচার আমি খুব একটা দেখিনি। সে কারণে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক সাহিত্যের ক্ষেত্রে এটি একটি অনবদ্য দলিল হয়ে উঠতে পারে, সেজন্যই এটি খুব গুরুত্বপূর্ণ, 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা বলতে চাই যে সেটি হচ্ছে যে এটা একটা বহুত্ববাদী দেশ। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের আগে যারা জেনজি বা ইয়াং যে ছেলেমেয়েরা ছিল তারা কিন্তু খুব রাজনীতি বিমুখ ছিল, তাই না? আমরা অ্যাপলিটিক্যাল, যদি অ্যাপলিটিক্যাল বলে কোনো শব্দ নেই, তারা রাজনীতি করবে না বা সেই ব্যাপারে এক ধরনের অনীহা তাদের ছিল রাজনীতি নিয়ে, বা একটা আমাদের জাতীয় রাজনীতি নিয়ে একটা প্রচণ্ড অনীহা, একটা ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। কিন্তু তারপরে আমরা দেখেছি যে একটা পুরো জাতি, তার তরুণ জনগণ কীভাবে ভীষণভাবে রাজনৈতিক হয়ে উঠলো, হ্যাঁ, সেটা তাদের আচরণে বোঝা গেছে। তো আমি যেটি বলতে চাইছি যে একটা বহুত্ববাদী দেশ, সেখানে নানা ধরনের পন্থা রয়েছে, মধ্যম পন্থা, ডানপন্থা, বামপন্থা এবং আরও অনেক ধরনের কিছু, আমাদের সবাইকে নিয়ে এই দেশ। তো সেই জায়গা থেকে বামপন্থী আন্দোলনে যারা যুক্ত রয়েছেন, সাইফুল হক সাহেবের কথা বলতে পারি, উনি সারাটা জীবন, ওনার 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এবং সেখানে ওনার লড়াই, ওনার আন্দোলন, ওনার সংগ্রাম, সেই জায়গা থেকে বামপন্থীদের সুনির্দিষ্ট কাজের জায়গা কেমন হবে, তাদের চোখটা কেমন হবে, তারা এই পুরো ঘটনাটাকে রিফ্লেক্ট কিভাবে করছেন, সেই জায়গাটা আমার মনে হয় ভীষণ চোখাভাবে, জোরালোভাবে উঠে এসেছে এই 11টি প্রবন্ধে, এই বইতে। এবং আমি মনে করি শেষ যে পয়েন্টে আমি বলতে চাই, এটি একটি রাজনৈতিক দলিল এবং প্রমাণ, ঐতিহাসিক একটি প্রমাণ, যে প্রমাণের ভেতর দিয়ে আসলে আমরা দেখতে পারি যে এই যে ঐতিহাসিক এই সময়টি আমরা পার করলাম এবং করছি, সেটির নির্মাণটা আসলে কিভাবে হয়েছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে আসলে স্বপ্নও দেখছে, তার মধ্যে আবারও ভীতির সঞ্চার হয়েছে, সে প্রমাদও গুনছে। কিন্তু আমার মনে হয় যে যে ঐতিহাসিক দলিলটি আমরা এই বইটিতে পাই, যে বর্ণনা আমরা পাই, সেটি আমাদের সামনের দিনগুলোতে চিন্তার ক্ষেত্রে সত্যি সত্যি গণতন্ত্রের পথে আমরা যে যাত্রা করব, সেই রাজনীতিটা কেমন হবে সেটার একটা ভীষণ শেপ দিতে পারে, সেটার একটা ছবি আমাদের দিতে পারে। এবং সমসাময়িক যে রাজনীতিটা চলছে, সমসাময়িক যে প্রশ্নগুলো, যে কনফিউশনগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে, যেগুলো নিয়ে আমরা প্রতিদিন কিন্তু একটা অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্বে আমরা ভুগছি, দেখছি, সেই জায়গাগুলির জন্য বড় ধরনের প্রশ্ন তোলা, মানে প্রশ্ন করাটা তো খুব গুরুত্বপূর্ণ, উত্তর তো বের হয়ে যায়, প্রশ্ন করার ভেতর দিয়ে উত্তর থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে উঠে এসেছে। এবং আমি শুধু একটা ব্যক্তিগত স্মৃতিচারণ করে শেষ করব। আমার মনে আছে যে জুন মাসে শেষে, যখন জুলাই প্রথম থেকে আমাদের ছেলেমেয়েরা এই আন্দোলনগুলো শুরু করলো এবং আমরাও আস্তে আস্তে সবাই যুক্ত হলাম, সাইফুল হক, ওনারা, ওনাদের আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সবাই তো রাজপথে সবসময় ছিলেনই। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এরশাদের স্বৈরাচারী শাসনামলের পেটের মধ্যে আমার জন্ম হয়েছে ওই সময়টাতে। সেই সময় থেকে আমি দেখছি, সাইফুল হক সাহেব আমার বাবা, সেই সময় থেকে দেখছি যে পুলিশের সাথে কিভাবে আঙুল তুলে কথা বলছেন রাস্তায়। সেই ছবিটি একটা ঐতিহাসিক ছবি বলে আমি মনে করি। সেই ছবিটি দেখে বড় হয়েছি। আজ যখন আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ হয়েছে, এখানেও কিন্তু একটা স্বৈরতান্ত্রিক শাসনের পতন দেখে এখনও সেটার ফলাফল হজম করতে পারা বা না পারার মাঝামাঝি একটা সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। তো এই পুরো প্রায় 4 দশক কেটে গেছে এই পুরো একটা ব্যাপারের ভেতরে। এবং যখন এই আন্দোলনের একটা তীব্র স্পৃহা, স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছিলাম, তখন কিন্তু আমি বাবাকে জিজ্ঞেস করেছি যে এই আন্দোলনের পরিণতি কী। তখন বাবা আমাকে একটা কথাই বলেছিলেন যে আন্দোলন কিন্তু এখন একটা এসপার ওসপার হবে, এটা একটা শেষ দেখে ছাড়বে। তার মানে আমার যেটা ভীষণভাবে মনে হয়েছে, উনি ফোর্সই করেছিলেন, উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। এটা আমার কাছে খুব বিস্ময়কর, যেটির জন্য আমি লেখককে আসলে অভিনন্দন দিতে চাই, যে এই ধরনের ভবিষ্যৎ দেখতে পাওয়াটা আমাদের জন্য খুব শিক্ষণীয়। যাই হোক, তো আমার মনে হয় আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আমরা একটা চমৎকার আলোচনা ভেতরে আমরা রয়েছি। আমারও সুযোগ হয়েছে আপনাদের সাথে দুটি কথা শেয়ার করার। এই বইটি আপনারা সবাই পড়বেন, আপনাদের সত্যিই কাজে লাগবে এবং এই বইটি আসলে আপনাদের জন্য চিন্তার ক্ষেত্রে মস্তিষ্কে হয়তো ঝড় তুলবে আবারও। কারণ
বিপ্লব বলি, অভ্যুত্থান বলি বা পরিবর্তন বলি, সবসময় এটাকে কিন্তু টিকিয়ে রাখতে হয়, একটা নিয়ত চেষ্টা থাকে এর পেছনে। এটা থেকে হাল ছাড়ার কোনো সুযোগ নাই বা বন্ধ করে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাই আমরা বলবো যে সেই গণতন্ত্রের যাত্রায় আমাদের বিপ্লব দীর্ঘজীবী হোক, আমাদের সাধারণ মানুষের সমতা, তাদের আকাঙ্ক্ষা, তাদের অধিকারই বাস্তবায়িত হোক দিন শেষে। অসংখ্য ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।